সালাম আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথের আরও একটি ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি এসএসসি পরীক্ষার্থী 2022 তাদের জন্য বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্ন আপলোড করার এবং যেগুলো আমরা চেষ্টা করছি হাতে কলমে বোঝানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে একটি পরিসংখ্যানের সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হলাম। এটা কোনো না কোনো বোর্ড অথবা কোনো স্কুলে এসেছিল। তো এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা যদি আমরা দেখি ঠিক মতন তিনটি বিষয় সম্বন্ধে আমাদের একটু ধারণা হবে। এক নাম্বার হচ্ছে গিয়ে খেয়াল করো যে অনেক সময় আমরা ছোটোখাটো প্রশ্নগুলো কিন্তু পড়ি না। তো এই প্রশ্নটাতে দেখো লেখা আছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, একটা আইডিয়া আছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নিয়ে একটা আইডিয়া আছে এবং আয়তলেখ অঙ্কন করো, সেটা নিয়ে আমাদের একটা আইডিয়া হবে এবং পুরো বিষয়টা করতে হবে হচ্ছে গিয়ে উদ্দীপকের এই ছকের মাধ্যমে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। ক নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে চেয়েছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি। আচ্ছা, এটা একটা ছোট প্রশ্ন যে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো। একটা কাজ করি, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝি এই সংজ্ঞাটা আমরা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের সংজ্ঞা, যেটা হচ্ছে ক নাম্বারে। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, খেয়াল করো। অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহের মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীভূত হয়। আবার উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যায় প্রাচুর্য দেখা যায়। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখানে কয়েকটা জিনিস আমাদের পয়েন্ট মনে রাখলেই আমাদের এটা নিজের মতন করে সাজাতে হবে। এক নাম্বার হচ্ছে গিয়ে অবিন্যস্ত উপাত্তসমূহ। আমরা কি করি, আমরা দেখা গেছে যে যখন কোনো উপাত্তসমূহ সংগ্রহ করি, সাপোজ কোনো স্কুলের গণিতের মার্কস বা বিজ্ঞানের মার্কস যখন সংগ্রহ করি তখন কি হয়, দেখা গেছে যে রোল 1 পাইলো 1 মার্কস, রোল 2 পাইলো আরেক মার্কস, রোল 3 একটু এলোমেলোভাবে থাকে। তো অবিন্যস্তভাবে থাকে, সেইগুলোকে কি করি আমরা বিন্যস্ত করি। তো যখন ক্রমানুসারে আমরা সাজাই যে প্রথমে একজন পেলো হচ্ছে সাপোজ মানে 98, তারপরে 97, এরকম ক্রমানুসারে যখন সাজাই, অথবা সর্বনিম্ন একজন পেলো 75, আরেকজন 77, আরেকজন 78। তো আমরা যখন এরকম মানে সিরিয়ালে সাজাই বা ক্রমানুসারে সাজাই তখন উপাত্তসমূহের মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীভূত হয়। আবার এই যে মানটা থাকে, এই মানটা যখন আমরা গণসংখ্যা সারণী করি, এই যে গণসংখ্যার নিবেশন সারণী উপস্থাপন করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। সেটা কীরকম খেয়াল করো, আমরা যদি এই সারণীটা খেয়াল করি, এখানে কি দেওয়া আছে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। খেয়াল করো এখানে, এই যে এখানে কি বলছে যে উপাত্তসমূহ গণসংখ্যা নিবেশন সারণী উপস্থাপন করা হলে কোনো একটি সারণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। সেটা কেমন একটু যদি এইভাবে আলোচনা করি, যে এখানে কি দেওয়া আছে, 31 থেকে 40 পাইছে কয়জন, 6 জন। আবার 41 থেকে 50 পাইছে কয়জন, 8 জন। তো আমরা যদি হিসাব করি দেখো এখানে কিন্তু এই যে 12তে প্রাচুর্যতা দেখা গেছে, 61 থেকে 70, তো একটা প্রাচুর্যতা দেখা গেছে। তো করা হলে কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। তো এই গণসংখ্যার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন শ্রেণীর, অর্থাৎ এখানে খেয়াল করো এই যে 50 জন স্টুডেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বেশি মার্কস পাইছে 61 থেকে 70। তো এরকম একটা প্রাচুর্যতা দেখা গেছে। উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। তো মূল ব্যাপার হচ্ছে গিয়ে এই যে ক্রম অনুসারে সাজালে এই কথাটা আমাদের মনে রাখতে হবে এবং গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়, এই জিনিসটা মনে রাখতে হবে। তো আশা করি এটা সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া হয়েছে। এখন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি। আচ্ছা, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো একটা হচ্ছে যে আমরা যেটা বলতে পারি যে তিনটি বিষয়ের উপর কেন্দ্রীয় প্রবণতাটা নির্ভর করছে। এক নাম্বার যদি আমরা লিখি সেটা হচ্ছে যে মধ্যক। এক নাম্বার হচ্ছে মধ্যক,
তারপরে 2 নাম্বার যদি আমরা চিন্তা করি, 2 নাম্বারটা কি? 2 নাম্বার হচ্ছে প্রচুরক। প্রচুরক। এবং 3 নাম্বার হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে গাণিতিক গড়। সেটা হচ্ছে গাণিতিক গড়। এই তিনটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা বের করতে পারি। তো একটা কাজ করি, যদিও এখানে লেখা আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি, এইগুলো হচ্ছে পরিমাপ। তো এইগুলোর একটু সংজ্ঞাটাও নিচে দিয়ে রাখি, তাহলে তোমাদের একটা ক্লাসের ভিতরেই তোমরা বিভিন্ন জিনিস ধরে ফেলতে পারবা বা একটা আইডিয়া হয়ে যাবে। তো আমি যদি লিখি এরকম, আমি একটু নোটটা নিয়ে আসি তার থেকে ভালো। এই হচ্ছে আমার নোট। আশা করি এই বিষয়গুলো তোমরা এমনিতেও জানো। 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে প্রচুরক, সেটা কি? কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। অর্থাৎ পরিসংখ্যানের মাধ্যমে আমরা কিন্তু অনেক বিষয় ধারণা করতে পারি। যেমন আমাদের যদি উপাত্তসমূহ থাকে এবং আমরা যদি ক্রমানুসারে সাজাই এবং গণসংখ্যা সারণী তৈরি করি, তাহলে কিন্তু এই সারণীর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটা এলাকাতে 30 জনের যে তাপমাত্রা থাকে, সর্বোচ্চ তাপমাত্রা কত এবং সর্বনিম্ন তাপমাত্রা কত, এটা কিন্তু আমরা এই যে প্রচুরকের মাধ্যমে বের করতে পারবো। এরপরে কি আছে? মধ্যক। পরিসংখ্যান উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেইগুলোর মানই হচ্ছে উপাত্তগুলোর মধ্যক। যেমন খেয়াল করো যে একটা শ্রেণীতে বিভিন্ন ধরনের মার্কস পাইছে, তো কেউ 50, কেউ 78, কেউ 76। তো মাঝখানে যেটা থাকছে সেটা কিন্তু আমরা এই পরিসংখ্যান বা উপাত্তসমূহের মাধ্যমে বের করতে পারবো। আর একটা হচ্ছে কি? যে গাণিতিক গড়। আমরা জানি উপাত্তসমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্তসমূহের গড় মান পাওয়া যায়। যেমন 50 জন স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, তো এই মার্কসগুলোকে যদি আমরা যোগ করি এবং টোটাল স্টুডেন্টকে দ্বারা যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওই ক্লাসে গড় মার্কস কত। তো ক নাম্বারটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা সরাসরি খ নাম্বার অঙ্কে চলে যাব। তো আশা করি ক নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের কোনো ডাউট নেই। খ নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি, যেখানে কি চাইছে? চাইছে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। খেয়াল করো, আমাদের একটি সারণী দেওয়া আছে, যে সারণীতে দেওয়া আছে 10ম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এই সারণী থেকে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো এই খ নাম্বার অঙ্কটা যদি আমরা করি, খেয়াল করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের বড়সড় একটা ছক আঁকতে হবে। তার আগে আমরা দেখি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন। আমরা যদি লিখি যে আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, যেটাকে এক্স বার দ্বারা যদি প্রকাশ করা হয়, সূত্রটা কি? আমরা যদি সূত্রটা লিখে রাখি, সেটা হচ্ছে সামেশন অফ এফআই ইউআই, তারপরে কি ডিভাইডেড এন ইন্টু এইচ প্লাস হচ্ছে এ। তো এই বিষয়টার, এই জিনিসগুলোর মান যদি আমরা বের করতে পারি এবং মানগুলো যখন এখানে আমরা বসাবো, তখন সুন্দর করে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। তো এই জিনিসটা করতে গেলে আমাদের একটা ছক আঁকতে হবে। তো ছকটা আঁকার আগে যদি এটাকে একটু বর্ণনা করি, না আগে আমরা ছকটাই আঁকি, তারপরে না হয় বর্ণনায় গেলাম। আমরা যদি ছকটা আঁকতে যাই, প্রথমে ছকের একটা ডেমো করে ফেলি। এই হচ্ছে আমাদের ছক। এই ছকের মাধ্যমে আমরা উপরোক্ত যে সূত্রটি আছে সেটা নির্ণয় করার চেষ্টা করব। তো খেয়াল করো,
প্রথমে কি দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, তো প্রশ্নেও দেওয়া আছে যে শ্রেণীব্যাপ্তি যেটা হচ্ছে 31 থেকে 40, 41 থেকে 50 এমন করে কি দেওয়া আছে এখানে 90 থেকে 100 দেওয়া আছে। আমার মনে হয় এটা 90 না, এটা ঠিক যেটা হবে সেটা হচ্ছে 91, এটা হবে হচ্ছে 91। তো যাই হোক এই মানগুলো আমরা যদি একটু বসিয়ে দিই, খেয়াল করো প্রথমে দেওয়া আছে হচ্ছে 31 থেকে 40, তারপরে কত দেওয়া আছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে কত 100, এটা দেওয়া আছে। এরপরে কি দেওয়া আছে খেয়াল করো, গণসংখ্যা দেওয়া আছে। তো শ্রেণী মধ্যবিন্দুটা আমরা বের করে নিব, তার আগে গণসংখ্যাটা বসিয়ে ফেলি। গণসংখ্যা কত দেওয়া আছে 6, 8, 10, আমরা যদি লিখে ফেলি 6, 8, 10, তারপরে আছে হচ্ছে 12, তারপরে আছে 5, তারপরে আছে হচ্ছে 7 এবং সর্বশেষে আছে 2। একটু দেখে নিই 12, 5, 7, 2, 12, 5, 7, 2। ওকে, এখন শ্রেণী মধ্যবিন্দু আমরা বের করব। শ্রেণী মধ্যবিন্দু বের করার সহজ উপায় কি, সেটা হচ্ছে কি নিম্নসীমা উচ্চসীমাকে যদি যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা শ্রেণী মধ্যবিন্দু পেয়ে যাব। তো 31-এর সাথে যদি 40 যোগ করি তাহলে কত আসতেছে 71। 71কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 35.5। তাহলে শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে 35.5। তাহলে খেয়াল করো এটা কত হবে 41 থেকে 50, 41 আর 50 যোগ করলে আসতেছে 91। 91কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে, যেহেতু 45 যোগ 90, 0.5, 91, তার মানে 45.5। তো স্বাভাবিকভাবে এটা 55.5, এটা 65.5, এটা 75.5, তারপরে কত, তারপরে হচ্ছে গিয়ে 85.5 এবং ফাইনালি যেটা আসতেছে 95.5। আচ্ছা, এখানে গণসংখ্যা যেটা হচ্ছে n সমান কত, এখানে দেওয়া আছে কত, সেটা হচ্ছে 50 জন শিক্ষার্থী। আমরা একটু আবারও যোগ করে দেখি 50 জন আদৌ আছে কিনা। 6 আর 14, 14 আর 10 24, 24 আর 12 হচ্ছে 36, 36 আর 5 41, 41 আর 7 হচ্ছে কত 41 আর 7 48, 48 আর 2 50। এখন ধাপ বিচ্যুতি বের করতে বলছে। ধাপ বিচ্যুতির সূত্রটা কি, সেটা হচ্ছে UI ইকুয়ালস টু xi মাইনাস a ডিভাইডেড h। এখন খেয়াল করো এই UI বের করার আগে আমাদেরকে আবার একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে a। আসলে a কি, a হচ্ছে খেয়াল করো যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীটির হতে অনুমতি শ্রেণী। খেয়াল করো একটা জিনিস, খেয়াল করো যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, তো কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি এটা আমাদেরকে আগে ফাইন্ড আউট করতে হবে। সেই গণসংখ্যা যে শ্রেণীটাতে আছে সবচেয়ে বেশি, অর্থাৎ 61 থেকে 70, এই 61 থেকে 70-এর এখানে কি যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, কোন শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি 61 থেকে 70, যেখানে গণসংখ্যা হচ্ছে 12, সেই শ্রেণীটি হবে অনুমতি শ্রেণী। এই অনুমতি শ্রেণীর এবং এই শ্রেণীর মধ্যমান হচ্ছে গিয়ে এ, এই যে এ, এটা হচ্ছে গিয়ে 61 থেকে 70 যেই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে এখানে 12 এবং তার মধ্যমান হবে হচ্ছে এ। তাহলে এই যে এই জিনিসটা হবে হচ্ছে গিয়ে আমাদের এ, এটা হচ্ছে এ, তাহলে এইটা হচ্ছে এ। এখন খেয়াল করো আমরা যদি xi খেয়াল করো এই মানটা যদি চিন্তা করে দেখো যে UI ইকুয়ালস টু xi মাইনাস a ডিভাইডেড h। h কি শ্রেণীব্যাপ্তি। অনেকে কনফিউজ থাকে, আজকে একটু কনফিউশনটা দূর করি। অনেকে কনফিউজ থাকে যে 31 থেকে 40 আসলে শ্রেণী ব্যবধানটা কত। অনেকে করে কি 40 থেকে 31 যদি বাদ দেয় তাহলে আসতেছে 9, আবার 31কে তো আর বাদ দেওয়া যাচ্ছে না। এই জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে এই যে শ্রেণীটা শুরু হচ্ছে এবং পরের যে জিনিস যেই শ্রেণীটা যেই মানটা দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ এই প্রথম শ্রেণীতে শুরু হচ্ছে 31 দ্বারা
এবং পরের শ্রেণীতে শুরু হচ্ছে 41 দ্বারা। এই দুইটার পার্থক্য যদি আমরা করি, খেয়াল করো, এই দুইটার পার্থক্য যদি করি তাহলে আসতেছে 10। তাহলে এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। এখন খেয়াল করো, আমরা যদি মানটা এইভাবে বসাই, একটা মান বসালে আমাদের কিন্তু অনেকটা হয়ে যাবে। xi কত, এই যেই জিনিসটা আছে অনুমত শ্রেণী যেটা আছে, এখানে xi হচ্ছে 65.5 মাইনাস কত, মাইনাস হচ্ছে 65.5 ডিভাইডেড কত 10। তাহলে 65.5 থেকে 65.5 যদি আমি বাদ দিই তাহলে আসতেছে 0 ডিভাইডেড হচ্ছে 10। কোনো সংখ্যাকে, শূন্যকে কোনো সংখ্যা দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে আসবে কত, 0। এইটুক নিয়ে আমাদের কোনো ডাউট নেই। আমরা এখানে পেয়ে গেলাম কত, ইউআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ, ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতির ক্ষেত্রে গিয়ে আমরা অনুমতি শ্রেণীতে পেলাম এখানে ধাপ বিচ্যুতি কত, 0। এখন খেয়াল করো একটা জিনিস, যে খুব সহজে কিন্তু এখন হয়ে যাবে। কিভাবে সেটা, যে জিনিসটা হচ্ছে যে পরের ধাপটা যদি আমরা চিন্তা করি, কি আছে, xi এখানে আছে 55.5 বিয়োগ 65.5, কারণ a হচ্ছে 65.5 ডিভাইডেড হচ্ছে 10। তো এই 65 থেকে 55 বাদ দিলে আসতেছে এখানে কত, এখানে আসতেছে হচ্ছে কি -10, আর এখানে আসতেছে 10। এটা যদি কাটাকাটি করি তাহলে আসতেছে -1। এখন খুব সহজে যদি আমরা এইভাবে লিখে থাকি আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে, -1 -2 -3। এখন পরেরটা যদি চিন্তা করো, খেয়াল করো, যেখানে কত দেওয়া আছে 75.5, আমরা এই মানটার কথা বলছি। xi হচ্ছে যদি 75.5 ধরি, তাহলে বিয়োগ এখানে আছে 65.5 ডিভাইডেড হচ্ছে 10। তাহলে কত দাঁড়াচ্ছে, 75.5 থেকে 65.5কে যদি আমরা বিয়োগ করি তাহলে আসতেছে 10 ডিভাইডেড 10, কাটাকাটি করলে আসতেছে 1। তো ন্যাচারালি এখানে 1, এটা হবে 2, এটা হবে 3। আমাদের কিন্তু বড় একটা কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা সূত্র, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তো গণসংখ্যা এখানে fi, এটা হচ্ছে fi, আর ধাপ বিচ্যুতি হচ্ছে fi ui, তাই তো। এখন এই গণসংখ্যার সাথে আমাদের কি করতে হবে, এই ধাপ বিচ্যুতির এটা গুণ করতে হবে। এটা সমান হবে হচ্ছে fi ui, মানে fi ui মূলত আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে খেয়াল করো, দেখো fi আছে কত 6, আর ui আছে হচ্ছে গিয়ে -3। এই দুটাকে যদি গুণ করি, দেখো এখানে কিন্তু গুণ চিহ্ন আছে। গণসংখ্যা fi, ধাপ বিচ্যুতি হচ্ছে গিয়ে, দেখো এখানে একটু জিনিস আমি তোমাদের সুবিধার্থে লিখে রাখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে গণসংখ্যা হচ্ছে fi আর ধাপ বিচ্যুতি হচ্ছে ui, এই দুইটা যখন গুণ করব তখন হয়ে যাবে fi ui। তাহলে 6 -3 গুণ করলে -18, 8 আর -2 গুণ করলে -16, 10 আর -1 গুণ করলে -10, 12 0 গুণ করলে 0, 5 আর 1 গুণ করলে 5, 7 আর 2 গুণ করলে 14, 3 আর 2 গুণ করলে 6। এখন এটা যদি সামেশন অফ fi ui ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এটা যদি আমরা হিসাব করি, এখানে আসতেছে কত, এই টুকটা যদি আমরা যোগ করি তাহলে আসতেছে কত, 18, 18 আর 16 হচ্ছে কত, 34, 34 আর 10 44, এটা হচ্ছে মাইনাস। আর এটাকে যদি যোগ করি 14 আর 6 হচ্ছে কত, 14 আর 6 20, 20 আর 5 কত, 25। তো -14 এর সাথে 25 যদি যোগ করি তাহলে আসতেছে কত, -19, এটা আসতেছে। আমাদের কিন্তু fi ui ইকুয়ালস টু -19 বের হয়েছে। এখন চিন্তা করে দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় x বার ইকুয়ালস টু, আমরা সূত্রটা কি দেখছিলাম, সামেশন অফ fi ui ডিভাইডেড h ইন্টু, ডিভাইডেড হচ্ছে n, আর ইন্টু হচ্ছে h প্লাস হচ্ছে a। আমরা যদি সূত্রটা লিখি তাহলে x বার ইকুয়ালস টু a প্লাস, তারপরে কি
সামেশন অফ এফ আই ইউআই, এই এ প্লাস এটা যদি পরেও দেই সমস্যা নেই, ডিভাইডেড হচ্ছে কত এন ইন্টু এইচ। এখন যদি আমরা ধাপে ধাপে বসাই, এ আমরা কত পাইছি, অনুমতি শ্রেণীর যে মধ্যমানটা আছে সেটা হচ্ছে 65.5। এখানে এখানে এ হচ্ছে অনুমিত শ্রেণীর মধ্যমান সমান হচ্ছে 65.5। ওকে, তারপরে হচ্ছে এন, এন সমান কত 50। তারপরে কি আছে এইচ, এইচ কি, এন হচ্ছে গিয়ে গণসংখ্যা, গণসংখ্যা। এইচ কি, এইচ আমরা কত জানি এখানে 10, যেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তারপরে আমরা কি পাইছি এখানে সামেশন অফ এফ আই ইউআই, মানে হচ্ছে এখানে এফ আই ইউআই কত পাইছি -19, যেটা কি, যেটা হচ্ছে গিয়ে এফ আই কি, এফ আই হচ্ছে দেখো গণসংখ্যা, গণসংখ্যা, গণসংখ্যা গুণ হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন খেয়াল করো প্লাস এফ আই ইউআই, সামেশন অফ এফ আই ইউআই কত, সেটা হচ্ছে -19, এন হচ্ছে 50 ইন্টু এইচ হচ্ছে 10। এখন এই হিসাবটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াচ্ছে 65.5 প্লাস -19-এর সাথে যে 10 গুণ করি তাহলে আসতেছে 190, ডিভাইডেড হচ্ছে 50। এখন খেয়াল করো 65.5, এখন স্বাভাবিকভাবে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসতেছে, প্লাসে মাইনাসে এখানে মাইনাস আসতেছে, 190-কে যদি আমরা 50 দ্বারা ডিভাইড করি তাহলে কত আসতেছে, আমরা যদি একটু ক্যালকুলেটরের সহায়তা নেই, যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে আমাদের নিষেধাজ্ঞা নেই। খেয়াল করো আমরা যদি লিখি সেটা কত 190 ডিভাইডেড 50 অর্থাৎ 3.8, এটা আসতেছে 3.8। এখন খেয়াল করো 3.8 যদি আমরা 65.5 থেকে বাদ দিই তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে কত 61.7, তাই তো 65.5 মাইনাস হচ্ছে গিয়ে 3.8 অর্থাৎ 61.7, এটা হচ্ছে গিয়ে গড়। এই যে সারণীটি রয়েছে যেখানে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতের নম্বর দেওয়া আছে, এই গণিতের নম্বরের প্রাপ্ত নম্বরের সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করলাম, যার থেকে আমরা পেলাম কি যে সর্বনিম্ন মার্কস ছিল 31, সর্বোচ্চ মার্ক হচ্ছে 100, এইটার উপর বেস করে গড়ে মার্কস পেয়েছে কত স্টুডেন্ট 61.7। নির্ণয় গড় 61.7। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আমাদের একটা জিনিস বুঝতে হবে, এই যে সূত্রটা যখন আমরা লিখব তো সূত্রতে কোন জিনিস কাকে বলে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। যেমন এ নিয়ে কিন্তু অনেকে কনফিউজ থাকে, অনেকে করে কি একদম সরাসরি একদম এই যে শ্রেণী ব্যক্তিটাকে করে কি মাঝখানে যেটা থাকে সেটাকে ধরে নেয়। ফরচুনেটলি অবশ্যই এখানে মিলে গেছে যে প্রথমে এখানে 3টা শ্রেণী আছে, শেষে 3টা শ্রেণী আছে, মাঝখানে 61 থেকে 70 হচ্ছে মাঝখানে, এটাকে অনুমতি শ্রেণী ধরে নেয়। আসলে কিন্তু তা নয়, অনুমতি শ্রেণী হচ্ছে গিয়ে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীটির মধ্যবিন্দু। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো আমরা এখন একটি আয়তলেখ্য চিত্র অঙ্কন করব যেখানে আমাদের ছক কাগজের প্রয়োজন হবে। তাহলে চলো আমরা চিত্রটি অঙ্কন করার জন্য প্রস্তুতি নিই। গ নাম্বার অঙ্কটা যদি আমরা দেখি, যেখানে প্রথমেই বলছি যে আমরা একটি আয়তলেখ অঙ্কনের প্রস্তুতি নিচ্ছি। এখন আমাদেরকে জানতে হবে যে আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের কিসের প্রয়োজন। তো আমরা বইতে 3 ধরনের চিত্র দেখেছি। আমি যদি একটা টেবিল নিয়ে আসি যেটা তোমাদের উপকারে দিবে,
এই টেবিলটা তোমরা সবসময় মনে রাখার চেষ্টা করবা, এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে আমরা যদি কখনো এই যে আয়তলেখ অঙ্কন করতে চাই তাহলে x অক্ষ বরাবর থাকবে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং y অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা। আমরা যদি কখনো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে যাই তাহলে আমাদের x অক্ষ বরাবর প্রয়োজন হবে শ্রেণীর মধ্যবিন্দু এবং y অক্ষ বরাবর প্রয়োজন হবে গণসংখ্যা। এবং আমরা যদি অজীব রেখা অঙ্কন করতে যাই তাহলে আমাদের x অক্ষ বরাবর প্রয়োজন হবে শ্রেণীব্যক্তির উচ্চসীমা এবং y অক্ষ বরাবর প্রয়োজন হবে ক্রমযোজিত গণসংখ্যা। তো এই অঙ্কে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আয়তলেখচিত্র, যে কারণে আমাদের একটা ছক লাগবে, যেই ছকে থাকবে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। গণসংখ্যা কিন্তু আমরা আমাদের যে উদ্দীপকের সারণীটি আছে সেখান থেকে পেয়ে যাব, কিন্তু আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি লাগবে। তাহলে চলো আমরা একটি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি তৈরি করি। আমি শ্রেণীটি তৈরি করে রেখেছি, আমি শ্রেণীটা একটু সংগ্রহ করে নিই। ওকে, এই হচ্ছে আমার অবিচ্ছিন্ন শ্রেণী, যেটা দেখো প্রশ্ন থেকে আমরা কিন্তু অলরেডি শ্রেণীব্যক্তি 31 থেকে 40 বা 91 থেকে 100 এটা নিয়ে নিচ্ছি। প্রথমেই বলেছিলাম এটা কিন্তু হবে কত, এটা হবে হচ্ছে 1, এটা হবে 1, প্রশ্নে একটা ভুল ছিল। যাই হোক, এটা হচ্ছে 91 থেকে 100 গণসংখ্যা, যেটা 6, 8, 10, 12, 5, 7, 2 আমরা নিয়ে নিছি। এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করেছি কি, আমরা নিজেদের সুবিধার্থে নিজেদের মতন করে সাজিয়ে নিছি। সেটা কি, আমরা 31-এর জায়গায় আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে কি 35.5 এবং আমরা শ্রেণীটা শেষ করব হচ্ছে 40.5 থেকে। আবার 41-এর জায়গায় আমরা শুরু করব হচ্ছে গিয়ে এখানে যেখানে শেষ হয়েছে 40.5, তার পরিবর্তে আমরা শুরু করব হচ্ছে 40.5 থেকে 50 পর্যন্ত 50.5-এ গিয়ে শেষ করব। তো এরকম করে আমরা কিছু ঘর এগিয়ে নিছি, কিছু ঘর একটু সামনের দিকে, মানে কিছু ঘর পিছিয়ে নিছি, কিছু ঘর এগিয়ে নিছি। তো এই উপর বেস করে আমাদেরকে যেটা করতে হবে, আয়তলেখ অঙ্কন করতে হবে। আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি, এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। তাহলে চলো আমরা ছক কাগজের মাধ্যমে চিত্রটাই অঙ্কন করি। এটাকে একটু ছোট করে নিই, কারণ আমাদের তো দেখে দেখে করতে হবে। আমরা ছক কাগজটি নিয়ে আসি। এই হচ্ছে আমাদের ছক কাগজ, একটু সমস্যা হচ্ছে, ওয়েট। ওকে, আমরা ছক কাগজটি নিয়ে নিলাম। এই ছক কাগজের উপর বেস করে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই আয়তলেখটা অঙ্কন করতে হবে। তো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে এখানে খেয়াল করো, এক্স অক্ষ বরাবর যেটা হবে সেটা হচ্ছে, আমরা কোথা থেকে ধরবো, আমরা ধরে নিলাম এখান থেকে শুরু করব। এখান থেকে যদি শুরু করি তাহলে আমরা এক্স অক্ষটাকে একটু মার্ক করে দিই যাতে আমাদের করতে সুবিধা হয়। এখান থেকে যদি মার্ক করে দেই, তোমরা যখন স্কেল দিয়ে করবা এটা নিশ্চয়ই আরও সোজা হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। এক্স অক্ষতে আমরা লিখব কি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি। আর ওয়াই অক্ষতে যেটা লিখব সেটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষতে লিখব আমরা গণসংখ্যা। ওকে, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমরা কি আঁকতে যাচ্ছি সেটা হচ্ছে আয়ত লেখ। এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই। তো খেয়াল করো, আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে যে এখানে যে কাজটা করতে পারি, একটু যদি বর্ণনা লিখি, যে তার আগে আমরা একটা কাজ করি, আমরা একটু মার্কিং করে নিই। যদি আমরা এটাকে
কয়টা ঘর লাগবে? 1 2 3 4 5 6 7 8। 8টা কি হবে? 1 2 3 4 5 6 7। আচ্ছা যাই হোক, আমাদের উচিত ছিল মার্কিংটা এখান থেকে করা। তাহলে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা অসুবিধা নেই, আমরা 2 ঘরকে একই করে নিব। তাহলে আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি লিখি এইভাবে যে ছক কাগজের এক্স অক্ষ বরাবর এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার 2 একক। এর মানে কি? এখানে দেখো শ্রেণী সীমার ব্যবধান হচ্ছে 10, অর্থাৎ আমরা যদি 2 একক ধরি, এর মানে কি? এক ঘরকে ধরবো 2 একক, 2 ঘর হবে হচ্ছে গিয়ে কি, মানে এখানে ব্যাপ্তি আছে কত? 10। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 5টা ঘর। মানে এক ঘরকে আমরা শ্রেণীবিন্যাসের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 2 একক ধরব। তাহলে এখানে আছে 10 একক, তো এক ঘরকে আমরা ধরবো 2 একক। তাহলে খেয়াল করো, আমরা যদি এটাকে লিখি হচ্ছে 30.5, তাহলে সেক্ষেত্রে এটা হবে হচ্ছে 40.5, কারণ 5 ব্যবধান। তারপর এটা কত? তারপর এটা হচ্ছে 50.5, তারপরে হচ্ছে 60.5, তারপরে কত? 70.5, তারপরে 80.5, 90.5, তারপরে কি 100.5। কিন্তু এটাকে যদি আমরা এক ঘর করেই ধরতাম তাহলে আমাদের অনেক বড় একটা ছক কাগজের প্রয়োজন হতো। মানে কয়টা লাগতো? 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা নিতে পারতাম কয়টা? 1 2 3 4 5 6 7 8 হয়ে যেত অবশ্য। আচ্ছা যাই হোক, এখন আসলে আমি ভিডিওগুলোতে চেষ্টা করি হচ্ছে গিয়ে একটা ক্লাস নেওয়ার জন্য যে ধরনের আলোচনার প্রয়োজন, মানে এখানে ডিজিটালাইজ ব্যাপারটা খুবই কম, হাতে কলমে আমাদের অঙ্কগুলো করতে হচ্ছে। এরপরে আমরা কি করব? এবং খেয়াল করো, এবং ওয়াই অক্ষ বরাবর যেটা করছি, এক ঘরকে গণসংখ্যার এক একক ধরে কি আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করা হলো। খেয়াল করো, এখানে আমরা নিজেদের মতন করে লিখছি। মূল ব্যাপার কি, আমাদের যে এই পোর্শনটুকু আছে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, আর এই পোর্শনটাতে কি আছে? গণসংখ্যা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা কি করছি? এক ঘর সমান হচ্ছে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার 2 একক ধরেছি, আর গণসংখ্যা এক ঘরকে 1 এককই ধরেছি। তো খেয়াল করো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20। এখন খেয়াল করো, এই যে জায়গাটুকু আছে, খেয়াল করো এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু তো আসলে কোন পর্যন্ত আছে? সেখানে আছে হচ্ছে গিয়ে 30.5 থেকে আমরা শুরু করছি, অর্থাৎ এখানে আমরা একটু ভেঙে দিলাম, একটু যদি এরকম মার্ক করে দিই, খেয়াল করো
আমরা একটু ভেঙে দিলাম, তাহলে কি হবে, এই যে একটু ভেঙে দিলাম, এই ভাঙা মানে কি, এই ভাঙা মানে হচ্ছে কি 30.5-এর পূর্ববর্তী ঘরগুলো এখানে আসে। তো এইটাই যদি আমরা এখানে একটু লিখি যে মূল বিন্দু হতে, খেয়াল করে যে মূল বিন্দু যে 0, তো মূল বিন্দু হতে 30.5, বা আমরা এটা তো ইংরেজিতে লিখেছি, যেটা হবে 30.5 পর্যন্ত কি পূর্ববর্তী ঘরগুলো বোঝানোর জন্য এই যে ভাঙা যে ব্যাপারটা, ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। খুব ভালো। এখন আমরা যে কাজটা করব, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা এই ছক কাগজের উপরে ইমপ্লিমেন্ট করব। তাহলে দেখি যে জিনিসটা দেখতে কেমন দেখায়। তাহলে চলো শুরু করে যাই। প্রথমে কি আছে, 30.5 থেকে 40.5 পর্যন্ত আছে 6। 6 মানে কি, 6 মানে হচ্ছে 5-এর একটু উপরে, তাই তো, এই যে এখানে। আর 40.5ও কত আছে, 6। তো এইটুকু যদি আমরা মার্ক করে দিই, এই গেল একটা, আর এখানে আসতেছে এইটুকু। এই হলো আমাদের 30.5 থেকে 40.5 পর্যন্ত 6। তারপরে কি আছে, 40.5 থেকে 50.5 পর্যন্ত। এই যে 50.5 পর্যন্ত হচ্ছে 8। 8 কি, 8 হচ্ছে 5-এর উপরে কিন্তু 10-এর নিচে, মানে এইটুকু। তাহলে এটাকে আমরা একটা কাজ করি, এইটা দ্বারা একটু মার্ক করি, এই আসতেছে, আর এখানে এইটা আসতেছে। ওকে। তারপরে 50.5 থেকে 60.5 পর্যন্ত হচ্ছে 10। 10 আর একটু এগিয়ে গেল, এই আসলো। তারপরে আছে কি, 60.5 থেকে 70.5 পর্যন্ত 12। তো 12 এই দিলাম আমরা। ওকে। তারপরে কি আছে, 70.5 থেকে 80.5 পর্যন্ত 5 আবার নেমে গেল এইখানে, এই। খুব ভালো। তারপর 80.5 থেকে 90.5 পর্যন্ত হচ্ছে 7 হচ্ছে 5-এর একটু উপরে, দিলাম একটু 5-এর উপরে, আর এদিকে হচ্ছে এই যে 90.5। এবং ফাইনালি 90.5 থেকে 100.5 পর্যন্ত হচ্ছে 2। তো 2 হচ্ছে একদম নিচে এইটুকু। এই হচ্ছে আমাদের আয়তলেখ। এটাকে যদি আমাদের নিজেদের মতন করে যদি একটু মার্কিং করি, দেখি কেমন দেখায়। প্রথমে 30.5 এইটুকু, ওকে। তারপরে আমরা আরেকটা কালি দিয়ে করতে পারি, যেটা হচ্ছে একটু হালকা, এটা দিয়ে দেখি, সেটা হচ্ছে 40.5 থেকে 50.5। ওকে। এরপরে আমরা যেটা করতে পারি, একটু এই কালারটা নিয়ে আসি, 50.5 থেকে 60.5, এটা হচ্ছে এই কালারটা। তারপরে আমরা যে কাজটা করতে পারি, 60.5 থেকে 70.5 হচ্ছে এইটুকু। তারপরে হচ্ছে 70.5 থেকে 80.5 হচ্ছে এইটুকু। এরপরে হচ্ছে 80.5 থেকে 90.5 পর্যন্ত এইটুকু, এবং সর্বশেষে খেয়াল করো 90.5 থেকে 100.5 পর্যন্ত এইটুকু। এই হচ্ছে আমাদের আয়তলেখ। আমরা এই হচ্ছে আমাদের আয়তলেখ।
লেখো। আমরা কিন্তু খুব সহজে আয়তলেখটা অঙ্কন করে ফেললাম। তো পরীক্ষার হলে যদি এই জিনিসগুলো আসে, তোমরা আরেকটু সচেতনভাবে করবা। পেন্সিল এবং স্কেলের ব্যবহার যখন করবা তখন এই জিনিসগুলো আরও সহজ এবং সোজা হবে। তো আমরা গণসংখ্যা সারণীতে আয়তলেখ অঙ্কন করলাম। আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের এক্সট্রা একটা জিনিসের প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই যে টেবিলটা আছে, লেখচিত্রের যে টেবিলটা আছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এইটা তোমরা সারা জীবন মনে রাখবা। পরিসংখ্যান করতে গেলে, লেখচিত্র করতে গেলে এই ছকটা তোমাদের মনে রাখতে হবে। আবারও বলি, আয়তলেখচিত্রের জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। গণসংখ্যা বহুভুজের জন্য দরকার হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু ও গণসংখ্যা। অজীব রেখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শ্রেণীব্যাপ্তি উচ্চসীমা ও ক্রমযোজিত গণসংখ্যা। তো আশা করি তোমরা এই পরিসংখ্যানের এই যে সৃজনশীল প্রশ্নটা করলাম, সামনে হচ্ছে পরীক্ষা, যেটা হচ্ছে গিয়ে এসএসসি 2022। তাদের এখন খুবই চাপ, লকডাউনের কারণে দীর্ঘদিন ঠিক মতন পড়াশোনা হয়নি। তো এখন স্কুল খোলা আছে, তোমাদের প্রাইভেট টিউশনও সমস্যা নেই, কোচিং সেন্টারগুলোও খোলা আছে এবং অনলাইনে আমি তোমাদের সহায়তায় সব সময় আছি। তো কোনো এই পরিসংখ্যান, ত্রিকোণমিতি, বীজগণিত সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে, তোমরা এই হোম অফ ম্যাথে নক করতে পারো। হোম অফ ম্যাথে একটি ইউটিউব চ্যানেল, তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, এবং যারা সাবস্ক্রাইব না করেছো সবাইকে ধন্যবাদ। মূল বিষয় হচ্ছে গিয়ে কঠোর পরিশ্রম করা। তো পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।